নিজের সুপারস্টিশন নয়, বরং এটা কিন্তু অন্যদের সুপারস্টিশন। আরও যদি আমরা যে খারাপ মনে করি, সেই খারাপ মনে করার কারণ কি? তো 2018 সাল, আমার মাধ্যমিকের প্রিপারেশান আমি করছি। সেই সময় আমি একটা রচনা লিখেছিলাম। রচনা মিন্স এসে, যে এসেগুলো আমাদের অ্যাকচুয়ালি বাংলায় লিখতে দিত। তো সেখানে আমি একটা রচনা লিখেছিলাম কিসের বিষয় না, কুসংস্কার নিয়ে। কুসংস্কার মানে সুপারস্টিশনস। তো সেই সমস্ত সুপারস্টিশনস যেগুলো আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে রয়েছে, সেই সমস্ত সুপারস্টিশনস নিয়ে রচনা লিখতে হতো। আমরা ছোটোবেলা থেকে যারা পড়াশোনা করেছি তারা সবাই লিখেছি সেই সমস্ত রচনাগুলো। তো তখন অত বুঝতাম না, বহু সুপারস্টিশনের কথা আমি লিখেছিলাম সেখানে। তারপরে পরবর্তীকালে যখন আমি আরও পড়াশোনা করি, আরও জানতে পারি, আরও এগোই, সেগুলো নিয়ে চর্চা করি, তখন বুঝি যে বেশ কিছু সুপারস্টিশনস যেগুলো ইন্ডিয়ান সোসাইটিতে ছিল অনেক আগে থেকে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সোসাইটির যে কালচার, সেই কালচারের মধ্যে একটা রিচ কাইন্ড অফ সুপারস্টিশনস রয়েছে, মানে হিউজ অ্যামাউন্টে সুপারস্টিশনস রয়েছে কিন্তু, বা কুসংস্কার রয়েছে। কিন্তু যদি আমরা বলি আজকে, কিংবা আমি যদি তোমাদেরকে আজকে জানাই যে এমন প্রচুর সুপারস্টিশনস রয়েছে বা কুসংস্কার রয়েছে যেগুলো কিনা আমরা বিদেশিদের থেকে নিয়েছি মানে হচ্ছে যে যখন ব্রিটিশরা ইন্ডিয়ায় রাজত্ব করছিল, কিংবা ব্রিটিশরা ইন্ডিয়াতে আসার আগেও, তার আগে বিভিন্ন সময়ে বিভিন্ন যারা সোসাইটির লোকজন যারা ইন্ডিয়াতে এসেছে, তার কারণ সবার প্রথম তো ব্রিটিশরা ইন্ডিয়ায় আসেনি, বিভিন্ন পর্তুগিজরা এসেছে, ডাচ এসেছে, ফ্রেঞ্চ এসেছে, বিভিন্ন যারা অন্যান্য ইউরোপিয়ান কলোনাইজার্স ছিল তারা কিন্তু ইন্ডিয়ায় এসেছিল বিজনেস করার জন্য হোক বা তাদের যে উদ্দেশ্য হোক। তো সেক্ষেত্রে সেই উদ্দেশ্যে আমরা দেখেছি যে তারা আসার সাথে সাথে তাদের সোসাইটির যে যেমন বিভিন্ন জিনিসপত্রগুলো এনেছে, তার সাথে সাথে আমাদেরকে ক্যারি করে দিয়ে গেছে বেশ কিছু সুপারস্টিশনস বা কুসংস্কার। তো আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগে, এই যে ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় আসে না, তখন তারা ইন্ডিয়ান সোসাইটির যে বিভিন্ন মানুষ, যেমন ইন্ডিয়ান সোসাইটি তো তখন বেশ কিছুটা গ্রামীণ সোসাইটিই ছিল, তার কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডিয়াতে আসেনি। যদিও জিডিপিতে কন্ট্রিবিউশন, মানে ওয়ার্ল্ড জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন অনেকটা বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে অ্যাকচুয়ালি গ্রামীণ সিস্টেম বা গ্রাম্য সিস্টেম, বা যেটাকে আমরা বর্তমানের পঞ্চায়েত ব্যবস্থা সিস্টেম বলি না, বা আমরা যেটা বলি যে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে উন্নতি পসিবল, তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে সেই সময় সেরকম ধরনের সিস্টেম ছিল। কাজে তেমন বিরাট বড় কোনো শহর বা কিছু তার কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না। তো গ্রাম্য সভ্যতার বেশ কিছু সুপারস্টিশনস ছিল। তো গ্রাম্য সভ্যতার মধ্যে বিভিন্ন মানুষ এমন ছিলেন যে সমস্ত মানুষরা, ওই আমরা আজকালকার দিনে দেখি না, ওই সাপ ধরে নিয়ে আসে একটা ওই চুপড়ির মধ্যে, ছোট্ট বাক্সর মধ্যে করে এনে তারপরে সাপের খেলা দেখায়। তো এটা তো আজকে নতুন নয়, এটা বহু বছর ধরে চলছে। যখন ব্রিটিশরা ইন্ডিয়ায় আসে তখনও এটা চলছিল। তো তখন ব্রিটিশরা আমাদের দেশের যেহেতু কোনো উন্নতি নেই বা কোনো গ্রাম্য সোসাইটির মতো একটা স্ট্রাকচার ছিল, দ্যাটস ওয়াই ব্রিটিশরা আমাদের দেশকে বলতে থাকে যে দ্য সোসাইটি অফ দ্য স্নেক চার্মার্স মানে কি? স্নেক চার্মার্স মানে হচ্ছে যারা সাপের খেলা দেখায়। তো ব্রিটিশরা আমাদেরকে কি বলে ব্যঙ্গ করতো না, আমাদের এই সোসাইটিটা হচ্ছে একটা স্নেক চার্মারের সোসাইটি। তো এই জিনিসটা ব্যঙ্গ করার সাথে সাথে আর আমাদের যারা মানে আরও বিভিন্ন যত সুপারস্টিশন ছিল, সেগুলোর সব থেকে খারাপভাবে যদি কোনো এক্সপ্লানেশন করা হয়ে থাকে, সেটা হচ্ছে ব্রিটিশদের দ্বারা করা হয়েছে। কেন? আমার আগের ভিডিওতে তোমরা যদি শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাকুলের যে সিস্টেমটা ছিল বা ম্যাকুলের যে শিক্ষানীতি ছিল, সেই অনুযায়ী তারা চেয়েছিল যে ইন্ডিয়াকে কোনো একটা এমন কালচারাল সোসাইটিতে পরিণত করা, যে সোসাইটিটা হয়তো রক্তে থাকবে ভারতীয়, কিন্তু তাদের মানসিকতায় এবং তারা কালচারালি হবে সবসময় একটা ইউরোপিয়ান, অর্থাৎ তাদের মধ্যে থটসগুলো থাকবে ইউরোপিয়ান। তো এই ইউরোপিয়ান থটস রাখতে গিয়ে তারা যে শুধুমাত্র ভালো শিক্ষা প্রদান করেছিল তা নয়,
এমনকি আমরাও শুধু তাদের দোষ দিলেও চলবে না, আমরাও যখন বিভিন্ন ধরনের আইডিওলজিসগুলো তাদের থেকে নিতে থাকি তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভুলভাল আইডিওলজি বা বিভিন্ন ভুলভাল সুপারস্টিশনস বা বিভিন্ন কুসংস্কার তারাদের থেকে আমরা নিয়েছিলাম। যেমন, আর আজকে ইভেন শুধু নিয়েছিলাম বলছি তা নয়, নিয়েছিলাম ইভেন সেগুলোকে আমরা আজও প্রচণ্ড মেনে চলি। এই যে মেনে চলি, এর পেছনে কিন্তু আমি দেখতে পাই যে ম্যাকুলের শিক্ষানীতি অর্থাৎ ম্যাকুলের যে উদ্দেশ্যটা ছিল তারই ফুলফিলমেন্ট হয়েছে। আদারওয়াইজ আমরা কেন মেনে চলতাম বলো? ভালো জিনিস মেনে চলছি সেটা আলাদা কথা, কিন্তু তাদের সুপারস্টিশনসগুলোও মেনে চলছি, তাদের কুসংস্কারগুলো মেনে চলছি, সেটা তো খুব বাজে জিনিস। তো ওই যে বললাম না, ক্লাস 10-এ যখন আমি রচনা লিখতাম তো তখন সেখানে কুসংস্কারের রচনা লিখতাম। তো সেখানে আমাদের একটা নিয়ম ছিল যে যদি তুমি কোনো একটা রচনার শুরু কোনো একজন বিখ্যাত মানুষের কোট দিয়ে করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি নাম্বারটা খুব ভালো পাবে। তো সেই উদ্দেশ্যে আমিও বেশ কিছু অল্প স্বল্প কোটস মুখস্থ করেছিলাম। তার মধ্যে একটা কোটস আমার এখন মনে আসছে যে সুপারস্টিশন ইজ দ্য ব্যাকওয়ার্ড গোয়িং অফ হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ কুসংস্কার হলো মানব সভ্যতার অগ্রগতির পথে সবথেকে বড় বাধা এবং মানব সভ্যতার পেছন দিকে যাওয়ার রাস্তা। অর্থাৎ অগ্রগতিকে রোধ করে যদি আমরা পেছন দিকে যেতে চাই তখনই আমাদের কুসংস্কারগুলোকে আপন করা উচিত, আদারওয়াইজ কুসংস্কারের কোনো তেমন দাম নেই। কিন্তু তাহলে এই জিনিসটা যখন আমরা শুনতে পাচ্ছি বা এই জিনিসটা যখন আমরা জানছি, তারপরেও পরবর্তীকালে আজকে আমরা দেখছি যে শুধু ইন্ডিয়ান সুপারস্টিশনস নয়, বিভিন্ন বিদেশি সুপারস্টিশনসগুলো আমরা আমাদের মধ্যে ধরে রেখেছি। যেমন আমি কতগুলো সুপারস্টিশন নিয়ে আজকে কথা বলবো, লিস্ট করি কী কী নিয়ে কথা বলবো। দেখো, সবার প্রথম যে সুপারস্টিশন নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 13। আজকালকার দিনে নাম্বার 13কে খুব খারাপ মনে করা হয়, যেন মনে হয় নাম্বার 13 কিছু হয়ে গেছে তার মানে এটা বোধহয় খুব খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি নয়। দেখো, অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট নাম্বার নিজে থেকে তো কখনো খারাপ হতে পারে না যদি তার সাথে আমরা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু বা সামথিং কিছু অ্যাড না করি। এবার সে ভ্যালুটা যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে আমরা বলবো নাম্বার 13 ইজ আ গুড নাম্বার, আর যদি সেই যে ভ্যালুটা যেটাকে আমরা অ্যাড করছি সেই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো যে নাম্বার 13 ইজ আ ব্যাড নাম্বার। সিম্পল ব্যাপার। তো এই সিম্পল ব্যাপারটাই আমাদের সাথে হয়ে এসছে যে ব্রিটিশদের ক্ষেত্রে কিংবা ইউরোপিয়ান যারা কলোনাইজার্স ছিল সেই ইউরোপিয়ান কলোনাইজার্সদের ক্ষেত্রে যে বিভিন্ন খারাপ জিনিসগুলো ছিল, খারাপ সুপারস্টিশনসগুলো ছিল, সেগুলোকে কিন্তু আমরা মেনে নিয়েছি। ইভেন শুধু মেনে নিয়েছি তাই নয়, বরং তার সাথে সেগুলোকে মেনে চলছি আজ অবধি। এটা একটা নাম্বার 13-এর ব্যাপারে। নাম্বার 2 যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নুন। আমরা নুন মিন্স সল্ট বা লবণ আমরা যেটাকে বলি, তো অনেক সময় বলা হয় যে হাত থেকে নুন পড়ে গেল মানে বোধহয় খুব খারাপ কিছু হয়ে গেল। তো এই যে সুপারস্টিশনসটাও আমি তোমাদের বলি, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার নিজের সুপারস্টিশন নয়, বরং এটা কিন্তু অন্যদের সুপারস্টিশন। আরও যদি স্পেসিফিক্যালি বলি, এটা একটা গ্রেগরিয়ান সুপারস্টিশন। গ্রেগরিয়ান সুপারস্টিশন মিন্স খ্রিশ্চিয়ান সুপারস্টিশন। আর খ্রিশ্চিয়ান সুপারস্টিশন ইন্ডিয়ায় কীভাবে এলো? না, ব্রিটিশদের হাত ধরে এলো, আর ব্রিটিশদের সাথে আরও যারা ছিল তাদের সাথে এলো। এটা 2 গেল। নাম্বার 3 যদি আমরা বলি, এটা তো তোমরা তোমাদের সবার ঘরে ঘরে শুনেই থাকবে যে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। তো এই যে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, এই যে বিষয়টা, এটা কি? আমি বলি, এই সুপারস্টিশনটাও ইন্ডিয়াতে কোনো দিন ছিল না, এটাকে নতুন করে ইম্পোর্ট করা হয়েছিল বেশ কিছু বছর আগে। বেশ কিছু বছর বলছি, 4-5 বছর ধরো না, কয়েকশো বছর আগে। বাট এটা ইন্ডিয়ান সুপারস্টিশনস ছিল না। আচ্ছা, এটা একটা হলো। 3 আর একটা বলি। ঘরের এতগুলো এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল আমি রাস্তার দিই। কেন দিচ্ছি আমি এভাবে ভেঙে ভেঙে এক একটা জায়গা থেকে এক একটা সুপারস্টিশন তুলে? যে আমরা কিভাবে দেখছি, আমরা আয়নায় দেখছি, মানে আমাদের নর্মাল যে দেখা, নর্মাল সেই দেখার ভাবনাটাকেও কিভাবে প্রভাবিত করা হয়েছে সেই বিষয়ে বলার জন্য আমি আয়নার উদাহরণটা দিচ্ছি। আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের মধ্যে কিভাবে প্রভাব পড়েছে, ভালো প্রভাব তো ঠিক আছে, কিন্তু খারাপ প্রভাব কিভাবে পড়েছে সেটাকে দেখানোর জন্য আমি এই নুনের এক্সাম্পলটা দিচ্ছি। আচ্ছা, এগুলো তো গেল ঘরের কথা।
যদি বলি রাস্তার কথা, তাহলে রাস্তার ক্ষেত্রে কি কি সুপারস্টিশন আমরা মেনে চলি, তার মধ্যে সবথেকে বড় যে একটা সুপারস্টিশন যেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাট। অর্থাৎ ব্ল্যাক ক্যাট মানে আমি কি বলতে চাইছি, অর্থাৎ কালো বিড়াল সম্বন্ধীয় যে সুপারস্টিশনগুলো ইন্ডিয়ায় চলে সেই বিষয়ে আমি বলতে চাইছি। তো দেখো, তোমরা সবাই দেখেছো যে রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন সেক্ষেত্রে সামনে দিয়ে যদি কোনো কালো বিড়াল চলে যায়, তখন সেক্ষেত্রে আমাদের মা বাবারা বলে, কিংবা আমরাও মেনে চলি যে না, এখন তাহলে আমি ওটাকে ক্রস করে রাস্তা দিয়ে হাঁটবো না। কেন? হয়তো বিড়ালটা যে রাস্তা কেটে গেছে তার মানে হচ্ছে যে হয়তো কোনো একটা বিপদ আসতে চলেছে। তো সেই জন্য আমরা কি করি না, রাস্তায় দাঁড়িয়ে যাই, পেছনের থেকে কোনো লোক যারা আসছে তারা সেখান থেকে পাস করে, আর সেখান থেকে পাস করার পরে তারপরে আমরা রাস্তায় দুবার থুতু দিয়ে কি তিনবার থুতু দিয়ে তারপর সেখান থেকে এগিয়ে যেতে থাকি। তো এই তো আমাদের সুপারস্টিশন, রাস্তায় ব্ল্যাক ক্যাট। তো আমি বলি, এই ব্ল্যাক ক্যাটের সুপারস্টিশন বা এই প্রাণী সম্বন্ধীয় কোনো সুপারস্টিশন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সোসাইটিতে কখনো ছিলই না। তাহলে এলো কখন? না, যখন ব্রিটিশরা এলো তখন। কিভাবে? না, ব্রিটিশদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্রিটিশ এরা হচ্ছে একেবারে পুরো সাদা, তো সাদা ফর্সা। তো এদের কাছে না কালো কালারটা খুব খারাপ কালার, মানে এদের অ্যাকচুয়ালি আইডিওলজিটা সেই সময়ে আজও রয়েছে, কিছু কিছু মানুষের রেসিস্ট আইডিওলজি ছিল যে ইয়েস, উই আর দ্য হোয়াইট রেস অ্যান্ড দে আর দ্য ব্ল্যাক রেস। দ্যাটস ওয়াই তাদের দেশে কালো জিনিসটাকে যেহেতু খারাপ মানা হতো, সেই কারণে কালো বিড়াল দিয়ে তাদের দেশের যে উইচেস ছিল বা উইচ বিদ্যা বা যাকে আমরা বলি ডাকিনী বিদ্যা, তো সেই বিদ্যাগুলো বা তন্ত্রবিদ্যা, তো তাদের দেশে সেই তন্ত্রবিদ্যার ক্ষেত্রে কালো বিড়ালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর যেহেতু কালো বিড়ালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই কারণে কালো বিড়াল ইম্পর্টেন্ট হয়ে যায়। কালো বিড়াল ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে সেখানকার যে সাধারণ মানুষ বা লোকাল পিপল, অর্থাৎ ইংল্যান্ডের পিপল, তারা সেই জিনিসটাকে মানতে শুরু করে যে কোনো একটা কালো বিড়াল যখন যাচ্ছে, হয়তো সে রাস্তা ক্রস করছে তার কারণ তাকে কোনো একটা উইচ বা কেউ ধরে নিয়ে যেতে এসছে, আর সেই জন্য সেই বিড়াল দৌড়ে রাস্তা পার হয়ে ক্রস করে যাচ্ছে। এবার আমি যদি সেই রাস্তার উপর দিয়ে যাই, উইচ তো বিড়ালকে ধাওয়া করছিল, কিন্তু আমি সেই মাঝখানে এসে গেলে তাহলে সেই উইচ আমার ঘাড়ের ওপর বসে যাবে, কিংবা সেই উইচ যে বিদ্যাটা পালন করছিল বা যে ডাকিনী বিদ্যা পালন করছিল সেটা আমাদের মধ্যে চলে আসবে। তো এই জিনিসটাকে যে আমরা মেনে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ থটস ছিল। তার কারণে যে কালো বিড়াল, এটা রেসিজমের সব থেকে খারাপ উদাহরণের মধ্যে একটি। তার কারণ কালো রং বা সামথিং কিছু, বা এই যে পিগমেন্টেশন যেটাকে আমরা বলি, এই যে কালো কালার, দ্যাট ইজ নট বাউন্ড বাই আস, মানে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু ব্রিটিশরা যেহেতু ফর্সা, সেই কারণে তারা এই কালো জিনিসটাকে মেনে নিতে পারতো না, তাই তারা ব্ল্যাক ক্যাটকে একটা সুপারস্টিশন বা খারাপ জিনিসের সাথে অ্যাসোসিয়েট করেছিল। আর আমরা বোকা ইন্ডিয়ান্স, অর্থাৎ সেই টাইমের যে কিছু ইন্ডিয়ান্স ছিল বা নর্মাল সাধারণ মানুষ ছিল, তারা সেটাকে মেনে নেয়। আর জানো, এই যে মেনে নেওয়াটা সমাজের যারা গরিব গরিব মানুষ না, তারা না এই সমস্ত জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারে না। কিভাবে অ্যাফোর্ড করতে পারে না? ধরো কোনো একটা গরিব মানুষ, সে কাজে যাচ্ছে, রাস্তা খালি, সে দেখলো সামনে থেকে বিড়াল কেটে চলে গেছে, সে যদি দাঁড়িয়ে থেকে ওয়েট করে তাহলে সেক্ষেত্রে সে যে কাজে যাচ্ছে সে তো সেই কাজে লেট হয়ে যাবে। তো সমাজের গরিব মানুষ অ্যাকচুয়ালি যখন সমাজে কিছু আসে তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে বা অ্যাডপ্ট করতে অতটা সহজে পারে না, যতটা সমাজের হায়ার ক্লাসের মানুষ বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটি বা বড় লোকরা সেটাকে যতটা ক্যাপচার করতে পারে। তো সেম জিনিস যেমনটা আজকে হচ্ছে তেমনটা তখনও হয়েছিল। ব্রিটিশদের সাথে আশেপাশে ইনফ্লুয়েন্সে যে সমস্ত ইন্ডিয়ানসরা ছিল, বড় বড় আইসিএস অফিসাররা বা বড় বড় আরও অফিসাররা বা বিজনেসম্যান কিংবা বড় বড় জমিদাররা, তারা যারা ছিল, তারা ব্রিটিশদের সাথে মেলামেশা করতে গিয়ে দেখলো যে ব্রিটিশরা এই ধরনের নিয়মকানুন মেনে চলে, আর তারাও মেনে চলা শুরু করলো। এবার তারা মেনে চলা শুরু করলো, এবার ধরো সমাজের কোনো একটা গরিব মানুষ সেই জমিদারের বাড়িতে কাজ করতে যাচ্ছে, জমিদারের বাড়িতে কাজ করতে গেল, জমিদারের বাড়িতে কাজ করলো, হঠাৎ করে কাজ করতে করতে দেখলো কি যে না, জমিদারের সাথে সে গাড়ি করে যাচ্ছিল,
জমিদার গাড়ি থামিয়ে দিয়েছে রাস্তায়। কেন থামিয়ে দিয়েছে? না সামনে দিয়ে কালো বিড়াল চলে গেছে। তখন সে নর্মালি তার মনে প্রশ্ন জাগবে যে কেন বাবা, জমিদার যে এত বড় মানুষ, সে গাড়ি থামিয়ে দিচ্ছে, তো ব্যাপার কি, হলোটা কি? তখন সে জমিদারকে প্রশ্ন করবে যে স্যার কি কেস বলুন আমায়। তখন জমিদার কি বলবে যে না, এরকম কালো বিড়াল যাচ্ছে, তার মানে কোনো একটা উইচ হয়তো সেই কালো বিড়ালকে তাড়া করেছে, আমি যদি তার পেছনে যাই তাহলে সেই উইচ আমার ঘাড়ে বসে যাবে। ব্যাস। এইটা যখন গরিব মানুষটা শুনলো, গরিব মানুষটা কী ভাববে? আর গরিব মানুষদের কাছে বা যাদের মেন্টালিটি ততটা স্ট্রং নয়, আমি শুধু গরিবও বলবো না, আমি বলতে চাইবো যাদের মেন্টালিটি ততটা স্ট্রং নয়, তারা সাথে সাথে সেই জিনিসটাকে ক্যাপচার করে নেবে যে ও ইয়েস, যদি এত বড় একটা মানুষ, যদি এত বড় লোক একটা মানুষ, যদি একটা এত ক্ষমতাবান মানুষ যদি এই নিয়মটাকে মেনে চলে আর সে যদি মনে করে এটা ভালো, তাহলে আমি কেন মানব না? এইভাবে ব্রিটিশ থেকে বড়লোক, বড়লোক থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে গরিব, সমাজের প্রতিটা স্তরে এই সুপারস্টিশনটা ছড়িয়ে গেল। আর জানো, এই যে ছড়িয়ে গেল, যে ব্রিটিশ থেকে এলো বড়লোকের মধ্যে বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটিতে, সেখান থেকে এলো মধ্যবিত্তের মধ্যে, মধ্যবিত্ত থেকে এলো গরিবের মধ্যে, এই জিনিসটাকে কি বলে বা এই আইডিয়াটাকে কি বলে? এই আইডিয়াটাকে বলে ট্রিকল ডাউন এফেক্ট। অর্থাৎ যদি সমাজের উপরের স্তরে কোনো একটা আইডিওলজিকে ইম্পোজ করে দেওয়া হয় বা কোনো একটা আইডিয়াকে বসিয়ে দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি সেই জিনিসটা সমাজের প্রতিটা স্তরে স্টেপ বাই স্টেপ ট্রিকল হতে হতে, অর্থাৎ বিন্দু বিন্দু পড়তে পড়তে একেবারে সমাজের নিচু স্তর অবধি চলে যাবে। আর এই ট্রিকল ডাউন এফেক্টের কথাই তো ম্যাকুলে তার শিক্ষানীতিতে আলোচনা করেছিল। তো দেখো, ভালো জিনিসও নিয়েছি, সাথে সুপারস্টিশনও নিয়েছি। তো এই যেভাবে আমি ব্যাখ্যা করলাম না, এই যে ব্ল্যাক ক্যাটের বিষয়টা, এই জিনিসটাকেই তোমরা, আমি বাকি আরও যে সুপারস্টিশনগুলো আলোচনা করব সেগুলোর সাথে মিলিয়ে দেবে, যে ঠিক হয়তো সেই সুপারস্টিশনগুলো এভাবেই একটার পর একটা স্টেপ বাই স্টেপ সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি সেকেন্ড সুপারস্টিশন নিয়ে আলোচনা করি। এটা তো রাস্তার গেল। ঘরের সুপারস্টিশন কি? ওই যে আমি বললাম যে ভাঙা কাচে মুখ দেখতে নেই। আচ্ছা, ভাঙা কাচে মুখ দেখতে নেই, তাহলে কি, এটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আমি যদি তোমাদেরকে বলি না, ইন্ডিয়ান সোসাইটিতে কখনো কাচের ব্যবহার ছিলই না। অর্থাৎ মুখ দেখার জন্য বা আমাদের প্রতিবিম্ব বা আমাদের রিফ্লেকশন দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি কাচ ইউজ করতামই না। আমরা ইউজ করতাম জল, স্টিল ওয়াটার, কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে তার মধ্যে আমরা এরকম মুখ দেখতাম, সেটা করতাম। আর সেকেন্ড আর একটা কী জিনিস আমরা করতাম, আমরা দ্বিতীয় আর একটা যেটা করতাম, কোনো একটা লোহা বা কোনো একটা ধাতু, সেটাকে প্রচণ্ড ঘষলে বা চকচকে করলে সে দেখবে তার মধ্যে মুখ দেখা যায়। নর্মাল এক্সাম্পল দিই, ধরো কোনো একটা নতুন থালা কিনে নিয়ে এসেছো, সেই যে নতুন থালাটা, সেই থালাটায় তুমি এরকম করে সামনে নিয়ে দেখবে থালায় তোমার মুখ দেখা যাচ্ছে। তো ইন্ডিয়ানসরা কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা ইউজ করতো, থালা ইউজ করতো না, মানে কোনো একটা লোহা ব্যবহার করতো, সেই লোহাকে ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে মুখ দেখতো। আর তা নইলে জল ব্যবহার করতো, স্টিল ওয়াটার, যেটার মধ্যে মুখ দেখা যায়, প্রতিবিম্বের ছবি ওঠে, সেটা ইউজ করতো। তো এলো কোথা থেকে কাচ? না, কাচ এলো রোমান সোসাইটি থেকে। আর সেই রোমান সোসাইটি থেকে ইন্ডিয়া কাচ ইম্পোর্ট করে নিয়ে আসতো। এই যে ইন্ডিয়া কাচ ইম্পোর্ট করে নিয়ে আসতো, কারা নিয়ে আসতো জানো? সেই বড় লোকরা। তার কারণ যে একটা জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, সে তো দামি জিনিস, তার মানে বড় লোকের জিনিস, তো বড় লোকরা কাচ নিয়ে আসতো। আর রোমান সোসাইটিতে এই আইডিওলজি ছিল যে যখন তুমি কোনো একটা আয়নায় তোমার মুখটাকে দেখছো, তার মানে এই নয় যে আয়নাটা শুধুমাত্র তোমার মুখটাকে দেখাচ্ছে বা তোমার বাহ্যিক বিষয়টাকে দেখাচ্ছে, কিন্তু তার জায়গায় আয়না তোমাকে কি শো করছে না, তোমার সোল বা তোমার আত্মাটাকে শো করছে, যে তোমার আত্মাটা কেমন দেখতে। এই জন্য দেখবে অনেক সময় বিভিন্ন যে হরর ফিল্মসগুলো থাকে না, সেখানে দেখায় যে ভূতের ছবি বা ভূতের প্রতিচ্ছবি কখনো আয়নায় ওঠে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেই আইডিওলজি থেকেই, তার কারণ ভূত যে প্রেজেন্ট রয়েছে, সে অ্যাকচুয়ালি প্রেজেন্ট নেই, দ্যাটস ওয়াই তার প্রতিচ্ছবি আয়নায় ওঠে না। তো এটাও দেখানো হয়।
তো এই যে তাহলে কি বলতে চাইছে যে না কাচ, রোমান সোসাইটিতে এটা প্রচলিত ছিল যে কাচ বা আয়না বা মিরর, এটার মধ্যে আমরা আমাদের শুধুমাত্র প্রতিচ্ছবি দেখি না, বরং আমাদের সোল বা আমাদের একটা আত্মার অংশ এটার মধ্যে অ্যাট্রাক্টেড হয়ে বা এটার মধ্যে বদ্ধ অবস্থায় থাকে। এবার এই যে বদ্ধ অবস্থায় থাকে, তো তারপরে কি হয়, এবার যদি সেই আয়না ভেঙে যায় তার মানে কি দেখা গেল, ধরো আমি দেখছি আয়না ভেঙে গেল, তো তখন তারা মনে করতো রোমান সোসাইটিতে যে আয়না ভেঙে গেল তার মানে আত্মা অর্থাৎ আমাদের যে সোল রয়েছে সেই সোলের হয়তো কোনো একটা জিনিস ভালো লাগেনি বা পছন্দ হয়নি, সেই কারণে সেই কাজটা ভেঙে গেছে আর সেই সোলটা সেখান থেকে রিলিজ হয়ে গেছে। আর তাতে তারা বিশ্বাস করতো যে এই রকম ঘটনা যদি কারোর সামনে ঘটে, অর্থাৎ আমি আয়নায় দেখছি আর আমার সামনে যদি কাজটা ভেঙে যায়, তাহলে আমার জীবনে 7 বছর 7 ইয়ার্সের ব্যাড লাক নেমে আসবে। এটা আজকে আমরাও বিশ্বাস করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের জিনিস ছিল না। এটা কাদের জিনিস ছিল না, এটা ছিল রোমান সোসাইটির একটা জিনিস। আরও প্র্যাকটিক্যালি যদি বলি, গ্রেগরিয়ান সোসাইটির একটা জিনিস। তো সেখান থেকে যেমন কাচ ইম্পোর্ট হয়েছিল, তো কাচ ইম্পোর্ট হওয়ার সাথে তার সাথে কাচের বিভিন্ন গল্পও ইম্পোর্ট হয়েছিল, আর সেই যে গল্প ইম্পোর্ট হয়েছিল সেখান থেকে বড় লোকরা কাচ কেনে, বড় লোকরা সেই গল্পগুলোও শোনে, বড় লোকরা সেই গল্পগুলোকে মানে, তাদেরকে দেখে মধ্যবিত্তরা মানা শুরু করে, মধ্যবিত্তদের থেকে গরিবরা মানা শুরু করে, ব্যাস ট্রিকেল ডাউন এফেক্ট কমপ্লিটেড, টোটাল সোসাইটির মধ্যে ছড়ে গেল। সেম। আচ্ছা, এই দুটো জিনিসের তো মানে কোনো প্রমাণ বা লিখিত প্রমাণ সেভাবে নেই, তো আজকাল কোনো কিছু যদি সোশ্যাল মিডিয়ায় আমাকে ছাড়তে হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় লোকাল রিপোর্টসগুলো আমাকে দিতে হয়। তো আমি আজকে একটা সেইভাবে যেটা পসিবল বাকি যে দুটো উদাহরণ আমি সেটা দেব। সবার প্রথমে আমি তোমাদের সামনে উল্লেখ করেছিলাম যে দ্য কার্স অ্যাবাউট নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আমরা যে খারাপ মনে করি, সেই খারাপ মনে করার কারণ কি, আর তার সাথে সাথে সেটাকে আমরা কেন খারাপ মনে করি। আচ্ছা, নাম্বার 13 তোমাদের যদি মনে থাকে তাহলে গুড ফ্রাইডে যেটা হয় সেটাও কিন্তু 13 তারিখেই পালন করা হয়, আর জেসাস খ্রাইস্টকে যে ক্রুসিফাই করা হয়েছিল সেটা 13 তারিখেই ক্রুসিফাই করা হয়েছিল। আর এই যে 13 তারিখে ক্রুসিফাই করা হয়েছিল তার দরুন এবার জেসাস খ্রাইস্ট তিনি তো খ্রিশ্চান ধর্মের মেন, তো খ্রিশ্চান ধর্মের যে মেন যে সেই লোকটাকে যখন ক্রুসিফাই করা হচ্ছে তখন খ্রিশ্চান সোসাইটির মধ্যে একটা খুব নর্মাল জিনিস ফুটে ওঠে যে ওই দিনটা তাহলে খুব খারাপ। ওকে, আর দ্যাটস ওয়াই খ্রিস্টানরা বিলিভ করতে শুরু করে যে 13 অর্থাৎ 13 এই ডেটটা যে কোনো মান্থেই আসুক না কেন সেটা খুব খারাপ একটা আইডিয়া। আর যদি কোনো একটা শুক্রবারে 13 তারিখ পড়ে তাহলে তো কথাই নেই, তার কারণ জেসাস খ্রাইস্টকে যখন ক্রুসিফাই করা হয় দিনটা ছিল শুক্রবার আর ছিল 13 তারিখ, তো দুটোই মিলে গেল না, দুটোই যখন মিলে গেল তখন তাহলে সুপারস্টিশনের জোর আরও বেড়ে গেল। তো ব্রিটিশ সোসাইটিতে এটা ছিল, আর যখন ব্রিটিশরা ইন্ডিয়ায় আসে তখন তারাও এটাকে পালন করতে শুরু করে। ইভেন তারা যে শুধু পালন করতে শুরু করে তাই নয়, বরং তাদেরকে দেখে দেখে ইন্ডিয়ান অ্যারিস্টোক্রেটিক সমাজ বা ইন্ডিয়ান অ্যারিস্টোক্রেটিক সোসাইটি তারাও পালন করতে শুরু করে। ইভেন শুধু পালন করতে শুরু করে তাই কেন বলবো, খ্রিশ্চান মিশনারিরা যখন ইন্ডিয়ায় আসে তখন তারা এই আইডিওলজিগুলোকে খুব ভালোভাবে প্রপাগেট করেছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্রাইবাল সোসাইটিতে, আন্দামানে, নিকোবরে, তাছাড়া যদি আরও উদাহরণ ধরি মহারাষ্ট্রের যে বিভিন্ন ঘন জঙ্গল যেখানে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, বিশেষ করে 7 সিস্টার্স আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে যত জায়গাগুলো রয়েছে, এই যে আজকে আমরা দেখি খ্রিস্টান পপুলেশন কোথা থেকে এসেছে না, এই খ্রিস্টান পপুলেশনগুলো এসেছে কিন্তু এই খ্রিস্টান মিশনারিরা ওই ট্রাইবসগুলোকে খ্রিশ্চিয়ানিটিতে দীক্ষিত করে, তার জন্য ওখানে আমরা আজকে খ্রিস্টান পপুলেশন দেখতে পাই। আর যখন কোনো একজন মানুষ অন্য কোনো সোসাইটির অন্য কোনো জিনিসের অন্য কোনো ধর্মকে অ্যাডপ্ট করছে তখন অবভিয়াসলি সেই ধর্মের সাথে লেগে থাকা যে সুপারস্টিশনগুলো সেগুলোকে তো অ্যাডপ্ট করবেই। দ্যাটস ওয়াই নাম্বার 13-এর সুপারস্টিশন, ফ্রাইডের সুপারস্টিশন, সেখান থেকে আমরা অ্যাডপ্ট করি। ইভেন নাম্বার 13-এর এই সুপারস্টিশনের আরও দুটো বিষয় রয়েছে, আরও দুটো নয় আরও একটি বিষয় রয়েছে,
যেমন তুমি যদি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার যে ফটোটা রয়েছে বা যে ছবিটা রয়েছে, যে ড্রয়িংটা রয়েছে যদি দেখো, সেক্ষেত্রে আর যদি তার বিষয়ক গল্প পড়ো, তাহলে তোমরা জানতে পারবে যে জেসাস খ্রাইস্ট ওয়াজ দ্য 13th পারসন টু অ্যাটেন্ড দ্য লাস্ট সাপার, অর্থাৎ জেসাস খ্রাইস্ট 13 নম্বর মানুষ ছিলেন যিনি কিনা সেই লাস্ট সাপারটাকে কি করেছিলেন না, সেই লাস্ট সাপারটাকে অ্যাটেন্ড করেছিলেন। তো সেই কারণেও 13 নাম্বারটাকে খারাপ মনে করা হয়, এটা একটা। তো এই দুটো কারণের জন্য 13 নাম্বারকে খারাপ মনে করা হয়। দেখো, দুটো কারণের কিন্তু একটাও আমাদের মধ্যে নেই, মানে আমাদের নিজস্ব ইন্ডিয়ান কালচারে কিন্তু ছিল না। ইভেন ইন্ডিয়ার যে ভেদিক সোসাইটি বা ইন্ডিয়ার যে ভেদিক যে অ্যাস্ট্রোলজি রয়েছে, সেটাও কিন্তু 13 নাম্বারকে কোনো মতেই কোনোভাবেই সেটাকে খারাপ মনে কিন্তু করে না, অবভিয়াসলি খারাপ মনে করে না, বরং 13 নাম্বারকে অনেক সময় ভালো মনে করা হয়। 13 বিজোড় সংখ্যা, একটা মৌলিক সংখ্যা হিসেবে আমরা পুজোর অনেক কাজেও 13কে ইউজ করে থাকি, কাজে 13 কিন্তু সেই অর্থে খারাপ নাম্বার নয়। আচ্ছা, এটা বোঝা গেল। আচ্ছা, আর একটা উদাহরণ, ওই যে বললাম খাদ্যাভ্যাসে অবধি ঢুকে গেছে, তো খাদ্যের অভ্যাস অর্থাৎ খাদ্যাভ্যাস সেখানে ঢুকে গেছে। তো সেখানে কিভাবে ঢুকেছে না, সেখানে ব্রিটিশ এই সমস্ত সুপারস্টিশনসগুলো ঢুকেছে নুনের হাত ধরে বা সল্টের হাত ধরে। কিভাবে? আজকে আমরা দেখি যে নুন যদি পড়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সেই জিনিসটাকে খারাপ ধরে থাকি। কি ধরি? যে না, নুন পড়ে গেছে, তাহলে হয়তো কোনো অমঙ্গল হবে। তো এটা এসেছে কোথা থেকে না, যখন তুমি যদি এই লাস্ট সাপার পিকচারটা দেখো বা ফটোটা দেখো কিংবা লাস্ট সাপারের ব্যাপারে গল্প পড়ো, সেখানে জানবে যে জেসাস খ্রাইস্ট যখন খাবার খাচ্ছিলেন, সেখানে তিনি তো জানতেন, তিনি বলেওছিলেন যে আজ এটাই আমার লাস্ট খাবার খাওয়া, এরপরে আর হবে না। তো সেখানে তার হাত থেকে না টেবিলের মধ্যে নুন পড়ে যায়। তো সেই যে নুন পড়ে গেছিলো, তো তারপরেই তো তার পরের দিনই জেসাস খ্রাইস্টকে ক্রুসিফাই করা হয়। তো ক্রুসিফাই করার জন্য তিনি মারা যান। দ্যাটস ওয়াই সেই যে নুন যে পড়ে যাওয়া, তারপর থেকে সেখানকার সোসাইটির মানুষরা নুন পড়ে যাওয়াটাকে খারাপ হিসেবে দেখতে শুরু করে। আর সেই খারাপ হিসেবে দেখতে শুরু করে ওই সেম আগের তিনটের বিষয়ে যেমন বললাম, ব্রিটিশরা মানতো, তো ইন্ডিয়ায় যে ব্রিটিশরা এসেছিল তারাও মানতো, তাদের দেখে দেখে বড় লোকরা মানা শুরু করে, বিশেষ করে যে শহুরে যে, তো তাদের দেখে দেখে বড় লোকরা মানা শুরু করে, বিশেষ করে শহুরে যে সোসাইটি বা শহুরে যে জনগণ যারা ছিল, তারা এই বিষয়বস্তুগুলোকে কিন্তু মানা শুরু করে। অর্থাৎ আমি বলতে চাইছি আরবান সোসাইটি যেটাকে আমরা বলি, সেই আরবান সোসাইটির মানুষজন এটাকে মানা শুরু করে, তারপর সেখান থেকে তো ছড়াতে থাকেই। আচ্ছা, আরও আরেকটা জিনিস, এটা হয়তো মানে আমরা তো অ্যাকচুয়ালি মিডিল ক্লাস সোসাইটির লোক, তো আমাদের মধ্যে হয়তো এখনও পৌঁছায়নি ততটা, কিংবা আমিও দেখিনি, কিন্তু ইন্ডিয়ান অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মধ্যে আমি শুনেছি, আর এক আধজনকেই মাত্র দেখেছি, আমি খুব বেশি মানুষকে দেখিনি, যে তাদের হাত থেকে ধরো কখনো নুন পড়ে গেল, তারা কি করে জানো, এক চিমটে নুন সেখান থেকে নেয়, নিয়ে তাদের এই যে বাঁ কাঁধে আছে, বাঁ কাঁধে এভাবে দুবার ছিটিয়ে দেয়। জানো, এর পেছনে কিন্তু কোনো ইন্ডিয়ান সুপারস্টিশন কখনো ছিল না, বা ইন্ডিয়ান কালচারে এরকম কোনো সুপারস্টিশন ছিল না। এটাও এসেছে ব্রিটিশদের থেকে। কেন? বিভিন্ন সিনেমায় তোমরা দেখে থাকবে, বিশেষ করে মজার সিনেমাগুলোতে দেখানো হয় যে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার বাঁ দিকের কাঁধে লাল রঙের ড্রেস পরা কোনো একটা পরী দাঁড়িয়ে রয়েছে, আর ডান দিকের কাঁধে সাদা রঙের ড্রেস পরা কোনো একটা পরী দাঁড়িয়ে আছে। তো এই যে পরীদের কনসেপ্টটা যেটা দেখানো হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কনসেপ্ট নয়, বরং এটা হচ্ছে ব্রিটিশ কনসেপ্ট। তার কারণ ওদের ওখানে মনে করা হয় যে একদিকে ডেভিল থাকে, বা ডেভিলের যারা সহচর বা ডেভিলের যারা তথ্যগুলোকে বহন করে নিয়ে যায় তারা থাকে, আর আরেক দিকে থাকে যারা ভগবানের তথ্য বহন করে নিয়ে যায় তারা। তো এবার সেখান থেকে এই যে নুন নিলাম, নুন নিয়ে এইভাবে ছিটিয়ে দিলাম 3 বার, কেন করে জানো? তার কারণ হাত থেকে যখন নুন পড়ে যায়, তখন মানুষ মনে করে বা ব্রিটিশরা মনে করতো যে এই হাত থেকে নুনটা পড়ে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিলের একটা কাজ। আর ডেভিলের একটা কাজ, তো ডেভিলের কাজ কে করছে না, ওই যে বাঁ দিকে বসে আছে যে লাল ড্রেস পরে যে একটা পরীর মতো, হ্যাঁ, খারাপ পরী, সেই খারাপ পরীটা সেই কাজটাকে করছে। তো সেই জন্য সেই খারাপ পরীকে সেখান থেকে তাড়ানোর জন্য ওই নুন নেয়, নুন নিয়ে এভাবে ছিটিয়ে দেয়,
যাতে সেই খারাপ পরীর চোখে সেই নুন পড়ে আর সেই যাতে চোখ জ্বালা করতে করতে সেখান থেকে চলে যায় বা তার কোনো ইনফ্লুয়েন্স বিস্তার করতে না পারে। আর ভালো পরী তো ডান দিকে থাকে, সেই জন্য ডান দিকে দেয় না, শুধু বাঁ দিকেই দেয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমার কাছে যেটা কথা সেটা হচ্ছে, দেখো সবই আমরা গ্রহণ করছি, ঠিক আছে, আমরা না জেনেও কিছু জিনিস গ্রহণ করেছি, সেটাও ঠিক আছে। এই যে সুপারস্টিশনগুলো আমরা না জেনে গ্রহণ করেছি কিংবা আমরা বুঝিনি, যেমন আমি 13 নাম্বারকে খারাপ মনে করতাম। আমি রাস্তা দিয়ে বিড়াল যেতে গিয়ে, বিড়াল যখন যাচ্ছে আমি সেখানে না দাঁড়িয়ে চলে যেতাম অনেক সময়, কিন্তু আমার মা বহুবার বারণ করার পরে আমি সেই নিয়মগুলো মানা শুরু করেছি যে হ্যাঁ, রাস্তা থেকে বিড়াল যাচ্ছে যখন আমি যাব না, মানা শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে এইগুলো বিদেশি সুপারস্টিশন। এক তো সুপারস্টিশন ইন্ডিয়ান হোক কি বিদেশি হোক মানা উচিত নয়, কিন্তু অ্যাটলিস্ট সেই সুপারস্টিশনগুলো যেগুলোর আমাদের সাথে কোনো লিঙ্কই নেই, কোনো যোগাযোগই নেই, বাকি সুপারস্টিশনগুলো, যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, ইন্ডিয়ান সুপারস্টিশন কি বলে, সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিতে নেই। জানো এটার পেছনে একটা ছোটোখাটো সায়েন্টিফিক রিজন আছে যে সন্ধ্যাবেলা কেন ঘর ঝাড় দিতে নেই। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা সুপারস্টিশনগুলো যখন তৈরি হয়েছে, আজকের দিনে তো আর তৈরি হয়নি। আজকের দিনে তো প্রচুর ভালো ভালো বড় বড় লাইট রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, কারেন্ট চলে গেলে এমার্জেন্সি জ্বালাই আমরা, যেমন দেখো এমার্জেন্সি জ্বালিয়ে দিয়েছি, আমার এখানে কারেন্ট চলে গেছে, ভিডিও আমাকে বানাতে হবে, এমার্জেন্সি জ্বালিয়ে দিয়েছি। তো এই সুযোগ সুবিধাগুলো তো আগেকার দিনে ছিল না। আগেকার দিনের গ্রামের মানুষ কী করতো না, কোনো একটা প্রদীপ বা কোনো একটা মোম জ্বালাতো, সেই প্রদীপ আর মোম জ্বালিয়ে তারা তাড়াতাড়ি কাজ চালাতো। এবার সন্ধেবেলা তো সূর্যের আলো নেই, চারিদিক অন্ধকার, একটা বা দুটো বা চারটে বা পাঁচটা প্রদীপের কতটা আলো হওয়া পসিবল? সম্ভব না। পুরো ঘরটাকে সূর্যের আলোর মতো আলোকিত করা সম্ভব না। এবার ধরো বিভিন্ন ভ্যালুয়েবল জিনিস, কোনো পাথর বা কোনো সোনার জিনিস, কোনো ছোট নাকচাবি, কোনো কানের ধরো মাটিতে পড়ে রয়েছে, তুমি হারিয়ে ফেলেছো, তুমি জানো না যে পড়ে রয়েছে, তুমি ধরো ঝাড় দিতে গিয়ে বার করে দিতে গেলে, ঠিক আছে। এবার যখন তুমি এই ঝাড় দিতে গিয়ে বার করতে যাবে, তখন তো তুমি দেখতে পাবে না, তার কারণ তোমার তো অন্ধকার, তাই না? যে রাতের বেলা জাস্ট প্রদীপ জ্বালিয়ে রেখেছো, আজকের মতো তো এত আলো তো ছিল না, তো তুমি সেখানে দেখতে পাচ্ছ না। কাজে আলটিমেটলি লসটা তো তোমারই হচ্ছিল যদি সেই সোনার জিনিসটা তুমি হারিয়ে ফেলতে বা কিছু। তো সেই কারণে এই বিভিন্ন ধরনের সুপারস্টিশনগুলো, এরকম আরও প্রচুর সুপারস্টিশন আছে। কিছু খারাপ সুপারস্টিশনও রয়েছে বা কুসংস্কার রয়েছে, যেমন সতীদাহ প্রথা, সেগুলো তো ব্যান করা হয়েছে। আর সেটা যে করা হয়েছে আর সেটা হয়েছে, আমি খুব খুশি। আর হওয়া উচিত অবভিয়াসলি, এই সমস্ত বাজে জিনিস কিভাবে চলতে পারে। আর বিভিন্ন যে সুপারস্টিশন আরও রয়েছে, সেগুলো কিছু ভালো কিছু খারাপ। কিন্তু এই যে আমি যে সুপারস্টিশনগুলো বললাম, যেগুলো কিনা আমরা ব্রিটিশদের থেকে বড় করেছি বা কলোনাইজারদের থেকে বড় করেছি, এই সুপারস্টিশনগুলো কিন্তু কোনো মতেই ভালো নয়। ভালো নয় মানে এগুলোর ক্ষেত্রে আমি বাদিকে নুন ছেটালাম, আমার কি লাভ? সামওয়ান প্লিজ ডিসক্রাইব মি। আমার হাত থেকে নুন পড়ে গেছে, আমার হাত থেকে তো বই খাতা পেনও পড়ে যায়, খারাপ কি? নুন পড়ে গেলেই হঠাৎ এত খারাপ কি? না, জেসাস খ্রাইস্টের হাত থেকে নুন পড়ে গেছিলো, দ্যাটস ওয়াই এটা খারাপ। হ্যাঁ অবভিয়াসলি সেটা খারাপ, সেটা তাদের ধর্মের লোকেরা মানবে, আমরা কেন? তার কারণ আমরা কেন, হ্যাঁ তাদের ধর্মের লোকেরা যখন মানছে, আমরা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারি না, আমরা সেটাকে নিয়ে খিল্লি করতে পারি না, আমরা সেটাকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করতে পারি না। তাদের ধর্মের লোকেরা তারা মানছে, মানুক, কিন্তু আমাদের সাথে তো কোনো লিঙ্ক নেই না, আমরা কেন মানব? এটাই হচ্ছে প্রশ্ন। আর দ্বিতীয়ত, যেটা আমি শুরুতেই বললাম, সুপারস্টিশনস ইজ দ্য ওয়ে টু ব্যাকওয়ার্ড গোয়িং অফ লাইফ, তো বা অর্থাৎ ব্যাকওয়ার্ড গোয়িং অফ হিউম্যান সিভিলাইজেশন, তো সেটা তো করে কোনো লাভ নেই। কাজেই সুপারস্টিশন বিদেশি হোক কিংবা অ্যাংলিসাইজড হোক, ইন্ডিয়ান হোক, কোনো বিদেশি সুপারস্টিশন এসে ইন্ডিয়ান হয়ে গেছে, তাকে আমরা বলি অ্যাংলিসাইজড সুপারস্টিশন। তো তেমন হোক, ইন্ডিয়ান হোক, যাই হোক, যত তাড়াতাড়ি সেগুলোকে সোসাইটি থেকে বিদায় দেওয়া সম্ভব ততটাই ভালো। তো এটাই আজকে আমার এটাই কনভে করার ছিল তোমাদের থেকে, যে দেখো এই যে নিয়মগুলো প্রতিদিনের আমরা যে রাস্তায় চলতে ফিরতে ইউজ করি, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের নয়। আর
এটা অ্যাকচুয়ালি এই জিনিসটারই ফল যে ব্রিটিশরা রাজত্ব করে গেছে। হয়তো যতদিন এই সুপারস্টিশনসগুলো আমরা মেনে চলবো, হয়তো আর কখনো আমরা তেমন সুযোগ সুবিধা পাবো না যে এটাকে মানে ব্রিটিশদের এই যে কলোনির যে ভাবটা বা এই যে ভাবধারাটাকে সেটাকে ছেড়ে আমরা হয়তো আর এগোতে পারবো না। কাজে যত তাড়াতাড়ি বিদায় দিই ততই ভালো, খারাপ জিনিস যত তাড়াতাড়ি বিদায় হয় তত ভালো। থ্যাংক ইউ।